রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলে মোফাজ্জল নামক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছাত্র জনতা গণপিটুনির মাধ্যমে তাকে হত্যা করে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতাকে গণপিটুনির মাধ্যমে হত্যা করে। আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে দেখতে পাবো 2011 সালে জুলাই মাসে আমিনবাজারে 6 জন ছাত্র জনতাকে ডাকাত সন্দেহ করে হত্যা করা হয়। তারপর আবার যদি আমরা 2019 সালে দেখি, রেনু নামক এক মহিলাকে ছেলে দ্বারা সন্দেহ করে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছিল। এরকম অহরহ অনেক ঘটনাই ঘটেছে এবং 2011 থেকে বর্তমান পর্যন্ত এরকম প্রায় অনেক হতাহতের ঘটনায় ঘটেছে যেগুলো গণপিটুনির মাধ্যমে হয়েছে। এগুলাকে আমরা মব জাস্টিস হিসেবে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে মব জাস্টিসটা আসলে কি? মব শব্দের অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, আর জাস্টিস মানে হচ্ছে বিচার বা ন্যায় বিচার। আর তার মানে মব জাস্টিস মানে বোঝায় উচ্ছৃঙ্খল জনতার বিচার। প্রকৃতপক্ষে এটাকে যদি আরেকটু খোলাসা করে বলি, সেটা হচ্ছে আইন বহির্ভূতভাবে, অর্থাৎ আইনকে নিজের হাতে তুলে নিয়ে মানুষ যখন বা জনতা যখন তাদের বিচার সুনিশ্চিত করে জনরোষের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গণপিটুনির মাধ্যমে, সেক্ষেত্রে সেটাই হয়ে যায় মব জাস্টিস। এই মব জাস্টিসের আন্ডারে অনেক কিছুই আসতে পারে, যেমন ঘর বাড়ি পোড়ানো, মানুষকে আহত করা, মারধর করা, গণপিটুনিতে হত্যা করা। তো সেক্ষেত্রে যখন নাকি কাউকে গণপিটুনিতে হত্যা করা হয়, সেটাকে ধরা হয় লিঞ্চিং, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা। এরকম বিচার বহির্ভূত হত্যার যদি একটা প্রতিবেদন আমি বলি, সেটা হচ্ছে ডয়েচে বেলের প্রতিবেদনে বলা হয়েছে 2011 সাল থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় 1200 লোককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে মূলত মব জাস্টিস। কিন্তু প্রকৃতপক্ষে এই মব জাস্টিস যেটাই ঘটে গেছে, সেটার বিচার আমরা আসলে এই পর্যন্ত বাংলাদেশে হতে দেখিনি। তো এই বিষয়টা সম্পর্কে সংবিধান এবং আইন যা বলে, আসলে প্রকৃতপক্ষে এটার বাস্তবায়ন আমরা দেখি না। কেন দেখি না? এর পেছনে অনেক কারণ রয়েছে। কারণ বাংলাদেশে হচ্ছে শক্তিশালী কোনো বিচার বিভাগ নাই এবং আইন শৃঙ্খলা বাহিনীও নাই যারা শক্তিশালী। একই সাথে আরও কিছু বিষয় আছে যেগুলো